আমরা আজকে ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড টপিকে চলে এসেছি, যেটা হচ্ছে পরাগযোগ। ওকে, পরাগযোগ বা পলিনেশন। ঠিক আছে, তো আমরা আজকে পরাগযোগ কাকে বলে জানব। পরাগযোগ কি বলবো, যে পরাগ যে রেণুগুলো থাকে না, পরাগ থলিতে যে রেণুগুলো থাকে, সেইগুলো যখন কোনো উদ্ভিদের একটি ফুলে থেকে উৎপন্ন হয়ে, ধরো এটা একটা উদ্ভিদ, ঠিক আছে, এটা আর একটা উদ্ভিদ একই প্রজাতির, এগুলো হচ্ছে ফুল ধরো। তো কি বলছে পরাগযোগ কি, কোনো রেণুটা উৎপন্ন হয়ে একটি উদ্ভিদের সেই ফুলে, ঠিক আছে, বা ওই উদ্ভিদের অন্য ফুলে, ওকে দুটো হলো, বা একই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলে স্থানান্তরিত হয়। তাহলে কোথায় স্থানান্তরিত হয়? স্থানান্তরিত হচ্ছে গর্ভমুণ্ডে। তাহলে সেটাকে বলছে পরাগযোগ। ওকে, কি বললাম আরেকবার বলি, তিনটে হতে পারে, ঠিক আছে, যে আমি অন্য গাড়িতে দেখাচ্ছি, দেখো তিনটে, এটা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, তিনভাবে যেতে পারে। ঠিক আছে, কী বলছি, যে পদ্ধতিতে কোনো পরাগ রেণু কী করছে, একটা ফুলের পরাগ রেণুটা কী হচ্ছে, সেই ফুলের গর্ভমুণ্ডে বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে, বা থার্ডটা কি, একই প্রজাতির ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। একেই বলা হচ্ছে পরাগযোগ। ওকে, তো কি বললাম, যে তিনটে পদ্ধতি হলো, যে ওই রেণুটা কি ওই ফুলেই পড়তে পারে গর্ভমুণ্ডে, বা ওই উদ্ভিদের অন্য ফুলে, বা ওই একই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলে পতিত হতে পারে, সেই তিনটে। তাহলে এটাকে বলছে পরাগযোগ বা পলিনেশন। তো পরাগযোগ আমরা দুই ভাগে ভাগ করি সাধারণত, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। এখানেই দেখব কি স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ কি। স্বপরাগযোগটা কাকে বলে আগে জানবো। স্বপরাগ বলে নিজস্ব, মানে একই উদ্ভিদে, যে 1 আর 2 নম্বরটা দেখলাম না, এই 1 আর 2টা হচ্ছে স্বপরাগযোগ। ঠিক আছে, আমি তাহলে এই মুছে দিচ্ছি আপাতত থার্ডটা। কি হচ্ছে, যে ফুলটা কি, একটা ফুল থেকে দেখো, এখান থেকে ফুলটা কি হচ্ছে, ওই ফুলেই আবার পতিত হচ্ছে, বা কি হচ্ছে, বা ওই একই উদ্ভিদের একটা উদ্ভিদের দুটো ফুল আছে, এটা একটা ফুল, এটা একটা ফুল, এই ফুলটা থেকে পরাগ রেণুটা উৎপন্ন হয়ে ওই ফুলেই পতিত হচ্ছে, বা ওই গাছের অন্য একটি ফুলে পতিত হচ্ছে, সেটাকে বলছে স্বপরাগযোগ। ঠিক আছে, ফুলের কথা হচ্ছে গর্ভমুণ্ডতে পতিত হচ্ছে, তাকে বলছে স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ কি, ইতর পরাগযোগ হচ্ছে থার্ড ওয়ানটা, 3 নম্বর যেটা ছিল, সেটা হচ্ছে ইতর পরাগযোগ। এখানে কি হবে, এখানে মানে একই প্রজাতির অন্য উদ্ভিদের অন্য ফুলে গিয়ে পতিত হবে, গর্ভমুণ্ডে পতিত হবে, সেটাকে বলছে ইতর পরাগযোগ বলছে। ওকে, তো বোঝা গেল জিনিসটা। এবার আসছে স্বপরাগযোগের ভাগে। ঠিক আছে, স্বপরাগযোগের ভাগে কি, তো স্বপরাগযোগ হচ্ছে 2 ভাগ, একটা হচ্ছে অটোগ্যামি আর একটা হচ্ছে গেইটোনোগ্যামি। আমি যে ছবিটা আঁকছিলাম ওটা মোছা উচিত হয়নি, আবার এঁকে নিচ্ছি। দেখো কি এঁকেছিলাম, দুটো উদ্ভিদ এঁকেছিলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে ধরো ফুল আর একটা উদ্ভিদ, এটা একটা ফুল, এটা এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, তো অটোগ্যামি কি বলেছিলাম, যে একবার বলে নিচ্ছি, যে ফুলের পরাগ রেণুটা ওই ফুলেই পতিত হচ্ছে, বা ওই ফুল থেকে ওই গাছের অন্য ফুলে পতিত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্বপরাগযোগ। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে গেইটোনোগ্যামি কি, গেইটোনোগ্যামিটা কি, এইটা হচ্ছে অটোগ্যামি, এইটা হচ্ছে অটোগ্যামি আর এইটা হচ্ছে গেইটোনোগ্যামি। মানে কি, মানে একই ফুলে যখন পড়ছে পরাগ রেণুটা, ওই ফুলের
রেণু থেকে পরাগধানী থেকে উৎপন্ন হয়ে কোথায় পড়ছে, গর্ভমুণ্ডে যখন পড়ছে তখন তাকে বলছে অটোগামী। মানে একটা ফুলের মধ্যেই যখন হচ্ছে তখন তাকে অটোগামী বলছে। এইটা হচ্ছে অটোগামী। ওকে, এটা হচ্ছে অটোগ্যামি, আর এইটা হচ্ছে গেইটোনোগ্যামি। ওকে, তার মানে একই ফুলের যদি পরাগরেণু সেই ফুলেরই মানে সেই ফুলেরই যদি গর্ভমুণ্ডতে গিয়ে পড়ে তাহলে হচ্ছে অটোগ্যামি। আর গেইটোনোগ্যামি কি, ওই একই উদ্ভিদের মানে এ উদ্ভিদের অন্য একটা ফুলে, মানে একটা ফুল থেকে নির্গত হয়ে মানে রেণুটা ওই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, তাকে বলছে গেইটোনোগ্যামি। ঠিক আছে, তো অটোগ্যামি হচ্ছে আবার 3 রকমের। কি হচ্ছে 3 রকম? একটা হচ্ছে হোমোগ্যামি, একটা হচ্ছে ক্লিস্টোগ্যামি, আর একটা হচ্ছে কুড়ি পরাগযোগ। ঠিক আছে, হোমোগ্যামি কি? হোমোগ্যামি হচ্ছে সাধারণত মুক্ত ফুলে হয়। মুক্ত ফুল বলতে বোঝায় যায় কি, যেগুলোর কি যে মানে পরাগধানীটা বা গর্ভমুণ্ডটা ফুলের বাইরে বেরোয়, মানে দল দল এরকম তো দল থাকে, দল এরকম করে থাকে। ঠিক আছে, দলের বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, মুক্ত ফুল। তো কি হচ্ছে, মুক্ত ফুলে যখন পরাগধানীটা ম্যাচিওর বা পরিণত হচ্ছে, দিয়ে যখন গর্ভমুণ্ডের কাছে যাচ্ছে তখনই এই পরাগযোগ হচ্ছে। এটা হচ্ছে হোমোগ্যামি ক্ষেত্রে। আর ক্লিস্টোগ্যামি হচ্ছে বদ্ধ ফুলের হয়, যেগুলো ফুলগুলো ওর মধ্যেই কি হয়, ওর মধ্যেই পরাগধানীটা কি হয় যে পরিণত হয়, দিয়ে ওর গর্ভমুণ্ডে গিয়ে পরিণত হয়। যেহেতু ফুলটা বদ্ধ প্রকৃতির, তো বাইরে বেরোনোর সম্ভাবনা নেই, সেই ফুলের গর্ভমুণ্ডেতে পরিণত হয়, সেটা হচ্ছে ক্লিস্টোগ্যামি। আর কুড়ি পরাগযোগ কি? কুড়ি পরাগযোগ কাকে বলে? কুড়ি পরাগযোগ হচ্ছে কুড়ি অবস্থায় যখন পরাগ সংযোগটা ঘটছে, মানে কুড়ি অবস্থাতেই যখন ওর রেণুটা উৎপন্ন হচ্ছে, দিয়ে গর্ভমুণ্ডে ওই ফুলেরই গর্ভমুণ্ডে মানে স্থানান্তরিত হচ্ছে, তখন তাকে বলছে কুড়ি পরাগযোগ। তো বোঝা গেল অটোগ্যামি আর গেইটোগ্যামিটা ভালো করে বুঝে নাও। কি আরেকবার বলে দিচ্ছি, দেখো যে অটোগ্যামি হচ্ছে একটা গাছ। ঠিক আছে, এই গাছের 2টো ফুল আছে, এই একটা ফুল 1 নম্বর ফুল, আর এটা হচ্ছে 2 নম্বর ফুল। কি হচ্ছে অটোগ্যামি হচ্ছে 1 নম্বর ফুল থেকে 1 নম্বর ফুলের পরাগধানী থেকে রেণুটা উৎপন্ন হচ্ছে, যে 1 নম্বর ফুলে গর্ভমুণ্ডে রেণুটা স্থানান্তরিত হচ্ছে, তখন ওটা হয়ে যাচ্ছে অটোগ্যামি। আর গেইটোনোগ্যামি কি? গেইটোনোগ্যামি হচ্ছে এ উদ্ভিদেরই 2টো ফুল, একটা A1 একটা 2, 1 নম্বর ফুল থেকে পরাগ রেণুটা উৎপন্ন হয়ে 2 নম্বর ফুলের পরাগ মানে গর্ভমুণ্ডের গিয়ে যখন রেণুটা পড়ছে তখন তাকে বলছে গেইটোনোগ্যামি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। এই দুটো হচ্ছে কি, দুটো হচ্ছে স্বপরাগযোগের উদাহরণ। এবার ইতর পরাগযোগ। ঠিক আছে, ইতর পরাগযোগ কি বললাম, যে ইতর পরাগযোগ যখন এ উদ্ভিদের কোনো ফুলের রেণু গিয়ে একই প্রজাতির আরেকটি উদ্ভিদ হচ্ছে বি এর ফুলে গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হবে, তখন তাকে বলছি ইতর পরাগযোগ। ইতর পরাগযোগকে বলা হয় জেনোগ্যামি। তার আগে আমি স্বপরাগযোগের কিছু সুবিধা অসুবিধা বলে দিই। স্বপরাগযোগের সুবিধা বলা যায় যে কি, স্বপরাগযোগে মানে রেণু কোনো নষ্ট হয় না, কারণ কি সেই ফুলেই পড়ছে, তো কোথাও বাইরে যাচ্ছে না বা কোথাও যাচ্ছে না বলে এর মানে পরাগ নষ্টের সম্ভাবনা খুবই কম, এবং এর পরাগও অল্প পরিমাণে উৎপন্ন হয়। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এর ফুলগুলো কি অত উজ্জ্বল প্রকৃতির হয় না, কারণ এখানে কি কোনো বাহককে আকৃষ্ট করছে না, এখানে বাহক তো লাগছেই না, কারণ ওখানে রেণুটা পড়ছে, সেই জন্য বাহক লাগছে না, সেই জন্য ফুলগুলো অত উজ্জ্বল প্রকৃতির হয় না। এখানে এই ফুলের মকরন্দও হয় না। ঠিক আছে, কারণ এখানেও বাহক লাগছে না। সেম আর বলা যেতে পারে যে এর মানে মানে পলিনেশনের পরাগযোগের সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে একটা ফুলের মধ্যে হচ্ছে, একটা গাছের ফুলের মধ্যে হচ্ছে, সেই জন্য এর পরাগযোগের পসিবিলিটি বা মানে পসিবিলিটিটা বেশি পরাগযোগের। ঠিক আছে, আর এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা হিসেবে বলা যেতে পারে কি, যে এর মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্যের মানে সংযোগ হয় না উদ্ভিদে, মানে একটা উদ্ভিদের রেণু ওখানেই পড়ছে, তো নতুন বাইরে থেকে কোনো বাহ্যিক কোনো বৈশিষ্ট্য এসে সংযোজিত হয় না। ঠিক আছে, তার মানে নতুন কোনো বৈশিষ্ট্য এখানে সংযোজিত হওয়ার সম্ভাবনা থাকে না।
সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড বলা যেতে পারে যে এই উদ্ভিদগুলো মানে পরিবেশের সাথে অভিযোজিত হতে মানে অতটা পারে না, খুব সহজে অভিযোজিত হতে পারে না, ঠিক আছে। থার্ড বলতে পারে এই সমস্ত যে স্বপরাগযোগে যে সমস্ত উদ্ভিদ উৎপন্ন হয় ওদের রোগ মানে সংক্রমণের হার বেশি, সহজেই রোগ দ্বারা আক্রান্তিত হতে পারে, ঠিক আছে। আর এই তিনটে বললেই হবে, ঠিক আছে। তিনটে হচ্ছে স্বপরাগযোগের সুবিধা। এবার চলে আসছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগটা বললাম কি, যে এ উদ্ভিদের কোনো মানে রেণুটা গিয়ে পড়ছে বি উদ্ভিদের, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ বা বলা যায় জেনোগ্যামিও বলা হয় একে, ঠিক আছে। তো ইতর পরাগযোগ কি, ইতর পরাগযোগে বাহক অবশ্যই লাগবে, বাহকের দরকার, কারণ রেণুটা এই উদ্ভিদ থেকে গিয়ে বিতে পড়বে, তো বাহক লাগবে কিছু, সেটা কোনো প্রাণী হতে পারে বা কোনো প্রাণী নাও হতে পারে। তো বাহকের উপর ডিপেন্ড করে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি বললাম, একটা মানে কোনো বাহক হিসেবে প্রাণী হিসাবে বাহক থাকতে পারে বা অন্য কিছু বাহক হতে পারে, সেই হিসাবে কি বলা যায় অ্যাবায়োটিক বাহক আর বায়োটিক বাহক। তাহলে এখানে আমরা লিখতে পারি বাহকের উপর নির্ভর করে। ঠিক আছে, বাহকের উপর নির্ভর করে হচ্ছে অ্যাবায়োটিক আর বায়োটিক। অ্যাবায়োটিক মানে যাদের প্রাণ নেই, মানে ধরো বলতে পারি কি জল, অ্যাবায়োটিকের উদাহরণ হতে পারে জল, বায়ু, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাবায়োটিকের উদাহরণ, ঠিক আছে। তো বায়ু বা জলের সাহায্যে যখন পরাগযোগ ঘটে তখন হচ্ছে অ্যাবায়োটিক ইতর পরাগযোগ বলা হয়, ঠিক আছে। তো বায়ু দ্বারা যে সমস্ত উদ্ভিদের ঘটে তাকে বলা হয় অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি হচ্ছে বায়ু দ্বারা মানে বাহক হিসাবে বায়ু ব্যবহৃত হয়, মানে রেণুটা বায়ুর মাধ্যমে মানে বাহিত হয়ে গিয়ে কোনো উদ্ভিদের গর্ভমুণ্ডে গিয়ে রেণুটাকে ফেলে দেয়, তখন সেটাকে বলা হচ্ছে অ্যানিমোফিলি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে কি আম, তারপরে জাম, এগুলো হচ্ছে অ্যানিমোফিলির উদাহরণ, ঠিক আছে। আর বা ধানও হতে পারে, ধান, গম, এগুলো হচ্ছে অ্যানিমোফিলি। আর হাইড্রোফিলি, হাইড্রো মানে কি, হাইড্রো মানে হচ্ছে জল। এখানে কি, এখানে বাহক হিসেবে জল কাজ করবে। হাইড্রো মানে তো আমরা এর আগেও ক্লাস 10-এ পড়েছি, হাইড্রো মানে ওই উদ্ভিদের চলনে পড়েছো, হাইড্রোনাস্টিক এরকম, ফটোনাস্টিক এরকম। তো হাইড্রো মানে হচ্ছে জল, সেইখান থেকে হচ্ছে হাইড্রোফিলি মানে জল হিসেবে মানে বাহক জল হিসেবে কাজ করবে, মানে তাহলে বলা যেতে পারে। এবার আমরা কি পড়ি, এবার অ্যানিমোফিলি আর হাইড্রোফিলি কিছু বৈশিষ্ট্য পড়ে নিই এইসব উদ্ভিদের। হাইড্রোফিলির হিসেবে বলা যেতে পারে কি, হাইড্রোফিলি হচ্ছে ধরো যে সমস্ত কি বলতে পারি পাতা শ্যাওলা বা পদ্ম, পাতা ঝাঁঝি, এই সমস্তগুলো হচ্ছে কার হাইড্রোফিলির উদাহরণ, ঠিক আছে। তো এবার আমরা অ্যানিমোফিলি উদ্ভিদের বৈশিষ্ট্য দেখে নিই। অ্যানিমোফিলি কি, এগুলো যেহেতু মানে বায়ু দ্বারা বাহিত হয়ে যাচ্ছে, সেই জন্য এই রেণুগুলো সবসময় হালকা হবে, যাতে সহজেই বায়ু দ্বারা বাহিত হতে পারে। তার মানে ছোটো হবে আর হবে হালকা, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। অ্যানিমোফিলি উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হচ্ছে এগুলো হচ্ছে ক্ষুদ্র হবে আর হচ্ছে হালকা হবে। আর হবে কি, এর রেণু প্রচুর পরিমাণে হতে হবে, কারণ কি, কারণ যখন বায়ু দিয়ে মানে বাহিত হয়ে যাবে তখন প্রচুর রেণু নষ্ট হবে, সেই জন্য প্রচুর পরিমাণে ওদের রেণু তৈরি করতে হবে। সে তো অ্যানিমোফিলির সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রচুর পরিমাণে রেণু উৎপাদন করতে হবে। আর বলা যেতে পারে কি, আর বলা যেতে পারে যে কিছু কিছু উদ্ভিদের এই রেণুগুলো মানে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত হতে পারে, হয় যেমন এদেরকে কারো কারো মানে উড়ে যাওয়ার জন্য পাখার মতো মানে অ্যাডাপ্টেশন হতে পারে, বা অংশ বিশেষ থাকতে পারে পক্ষল টাইপের, বা কোনো কোনো রেণুর মানে
কর্কশ জাতীয় বা রোমস জাতীয় বা আঠালো হতে পারে, যাতে সহজে গর্ভমুণ্ডে গিয়ে মানে আটকে যেতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে পারে। আর এদিকে সেদিক থেকে মানে এই অ্যানিমোফিলি উদ্ভিদের গর্ভমুণ্ডটাও হতে হবে একটু বিশেষ রকমের, যা সহজেই মানে রেণুগুলোকে ক্যাপচার করার জন্য, ধরো সেই জন্য ওগুলো রোমস হতে পারে বা আঠল হতে পারে, সেগুলো হতে পারে হচ্ছে অ্যানিমোফিলির মানে গর্ভমুণ্ডের। তো এগুলো হচ্ছে অ্যানিমোফিলির বৈশিষ্ট্য। এবার চলে যাচ্ছি হাইড্রোফিলি। হাইড্রোফিলির উদাহরণ কি বললাম, পাতাশয়লা, পদ্ম, পাতাচাঁচি। এগুলো হাইড্রো মানে বুঝতে পারছো যে যেহেতু জল, সেজন্য এগুলো জলে থাকবে। তো কিছু কিছু মানে হাইড্রোফিলির এদের পরাগযোগটা হয় জলের উপরে, আর কিছু কিছু উদ্ভিদের পরাগযোগ হয় জলের নিচে। তাহলে যেগুলো জলের উপরে হবে সেগুলো রেণুগুলো অবশ্যই হালকা হতে হবে যাতে ভাসতে পারে, আর যেগুলো জলের তলায় হবে সেগুলো হতে হবে কি ভারী। আর কি আর একটা দেখবে পদ্ম, তোমার যদি বীজ দেখো না, তাহলে দেখবে যে খুবই মানে শক্ত হয়। তুমি যত মানে একটা পদ্ম বীজ অনেক বছর অবধি মানে ইনট্যাক্ট থাকতে পারে, ওর কোনো ক্ষতি হতে পারে না। পরবর্তীকালে 3-4 বছর পর যখন উপযুক্ত পরিবেশ পাই তখন ওটা অঙ্কুরিত হতে পারে। সেজন্য পদ্ম বীজ দেখবে যে পুরো শক্ত হয় খুবই। হয়ে গেল হাইড্রোফিলি। এবার চলে আসছি বায়োটিক। বায়োটিক মানে যে সমস্ত বাহকের প্রাণ আছে, অ্যাবায়োটিক মানে যেগুলো সব প্রাণ ছিল না। এবার বায়োটিক, বায়োটিকের উপর আবার 4 ভাগে ভাগ করেছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে অ্যান্টিমোফিলি, সেকেন্ড হচ্ছে অর্নিথোফিলি, থার্ড হচ্ছে ম্যালাকোফিলি, আর ফোর্থ হচ্ছে কাইরোপটেরোফিলি। অ্যান্টিমোফিলি মানে কীটপতঙ্গ দ্বারা যখন বাহক হিসাবে যখন কীটপতঙ্গ হয়, বা কীটপতঙ্গ যখন কি রেণুর বাহন হিসেবে কাজ করবে, রেণুকে পরাগযোগে যখন কীটপতঙ্গ সাহায্য করবে, তখন তাকে বলছে অ্যান্টিমোফিলি, ঠিক আছে। অর্নিথ বললে, অর্নিথ কথাটা তোমরা আগে শুনেছো নিশ্চয়ই। অর্নিথ কথার অর্থ হচ্ছে পক্ষী, ঠিক আছে। অর্নিথোলজি মানে পক্ষী সংক্রান্ত যে সমস্ত বিদ্যা, তাকে অর্নিথোলজি বলা হয়। তো অর্নিথোফিলি মানে হচ্ছে এখানে পাখি বাহক হিসাবে কাজ করবে, অর্নিথোফিলি। সবগুলো বৈশিষ্ট্য পড়বো, আগে বলে নিই কোনটা কি। ম্যালাকোফিলি, ম্যালাকোফিলি মানে হচ্ছে শামুক, যখন বাহক হিসেবে শামুক কাজ করবে তখন হচ্ছে ম্যালাকোফিলি। আর কাইরোপটেরোফিলি মানে হচ্ছে যখন বাহক হিসেবে বাদুর বাহক হিসেবে কাজ করবে তখন হচ্ছে কাইরোপটেরোফিলি, ঠিক আছে। এবার আমরা উদাহরণ আর বৈশিষ্ট্যগুলো পড়বো। অ্যান্টিমোফিলি বলতে পারি, এন্টোমোফিলি বলা যেতে পারে যে কি এগুলো যেহেতু কীটপতঙ্গ আকর্ষণ করার জন্য এদের ফুলগুলো হবে উজ্জ্বল প্রকৃতির হবে, মানে আকর্ষণ করার জন্য আকর্ষিত হতে হবে। তার মানে এগুলো রঙ রঙের ফুল হবে, তারপরে ধরো এদের মকরন্দ হতে হবে, তারপরে এদেরও কি বলবো যে কীটপতঙ্গের পায়ে যাতে রেণুগুলো আটকে যায় সেজন্য এগুলো রোমস প্রকৃতির বা এগুলো হতে হবে। অ্যান্টোফিলি এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে কি আম বলতে পারি বা জাম বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টোমোফিলির উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ঠিক আছে। এবার চলে আসি অর্নিথোফিলি। অর্নিথোফিলি কি, অর্নিথোফিলি বললাম যে পাখি, ঠিক আছে। তো এখানেও কী হবে, ফুলগুলো আকারে বড় হবে, উজ্জ্বল প্রকৃতির হবে, ঠিক আছে। তো এগুলো সবগুলোতেই যেহেতু মানে বাহক লাগছে, সবগুলোতেই দেখবে যে এগুলোতে রেণু একটু বেশি পরিমাণে হতে হবে, কারণ বাহক দ্বারা স্থানান্তরিত হতে গিয়ে কী হবে, অনেক রেণু নষ্ট হবে, ঠিক আছে। তো অর্নিথোফিলির উদাহরণ হিসেবে বলা যেতে পারে কি পলাশ, মাদারি, এই সমস্ত হচ্ছে অর্নিথোফিলি গাছের উদাহরণ। ম্যালাকোফিলি, ম্যালাকোফিলি বললাম কি যে কি বললাম শামুক, ঠিক আছে। শামুক হিসেবে যখন বাহক শামুক হিসেবে কাজ করে তখন তাকে বলছে ম্যালাকোফিলি। এর উদাহরণ হিসেবে বলে কচু বলতে পারি, মান কচু বলতে পারি, আর বলতে পারি কি ওল, কচু, ওল, মান কচু, ঠিক আছে। এগুলো এর উদাহরণ হচ্ছে ম্যালাকোফিলি। আর লাস্ট ওয়ান হচ্ছে কি কাইরোপটেরোফিলি। কাইরোপটেরোফিলি কি বললাম, বাহক হিসাবে যখন বাদুর কাজ করবে, ঠিক আছে। তো অবভিয়াসলি যখন বাদুর কাজ করছে তখন কি ওর ফলটাকে বাদুর খেতে হবে, যে যখন দূরে কোথাও যাবে তখন ওদের মলের সাথে ওর বিষটা পড়ে তখন অঙ্কুরিত হবে। তো কাইরোপটেরোফিলির উদাহরণ হিসেবে বলতে পারি কি যে কদম, কদম হচ্ছে কাইরোপটেরোফিলির উদাহরণ হচ্ছে কদম গাছ, ঠিক আছে।
তো আজকে আমরা এই পরাগযোগটা বললাম, পরাগযোগটা এতটাই আছে। তো আমি বলে দিই কী কী ইম্পর্টেন্ট এখানে। অবশ্যই তোমরা এই স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের পার্থক্যটা পড়বে ভালো করে। পার্থক্য হচ্ছে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের পার্থক্য পড়বে ভালো করে। তারপরে কোনটা, এগুলো ভালো করে দেখবে যে অটোগামী কাকে বলছি, কোন ক্ষেত্রে অটোগামী বলছি, কোন ক্ষেত্রে গেইটোনোগামী বলছি, ইতর পরাগযোগ কাকে কখনো হচ্ছে, ঠিক আছে, এগুলো দেখবে। আর দেখবে স্বপরাগযোগ আমি বললাম না যে কিছু কি বলবো যে সুবিধা কিছু অসুবিধা, ওগুলো দেখবে। আর ইতর পরাগযোগের এই নামগুলো ভালো করে মনে রাখবে, যে উদাহরণ হিসেবে দিতে পারে যে অ্যানিমোফিলির মানে অ্যানিমোফিলি উদ্ভিদের বাহক হিসেবে কী কাজ করে, ঠিক আছে, বা হাইড্রোফিলিতে বাহক হিসেবে কী কাজ করে, এটাও বলা যেতে পারে। আরও বলা যেতে পারে কি যে কদম বা বলবে মানকচু বা ওল কার মানে কোন পরাগযোগের উদাহরণ, তখন বলা হয় কি মেলাকোফিলি, ঠিক আছে, বা কদম কারেপ্টোফিলি, এরকম করে উদাহরণ তুলে দিয়ে কোশ্চেন আসতে পারে। এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। তো আজকে টপিক এই অবধি, পরের দিন নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।